নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি আবির। আমার সঙ্গে যিনি রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নতুন করে পরিচয় দেওয়ার অন্তত রাজনীতির ক্ষেত্রে দরকার নেই। তো এহেন রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো কিছুক্ষণ আগেই তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে ডিপিতে বদল এনেছেন। মানুষ তার সোশ্যাল মিডিয়া থেকে ডিপিতে বদল আনতেই পারেন, তবে তার ক্ষেত্রে ডিপি বদল করাটা রাজনৈতিক দিক থেকে ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আপনি ডিপিতে হঠাৎ করে বদল নিয়ে আসলেন কেন, এবং যখন তৃণমূল কংগ্রেসের অন্দরে একটা টালমাটাল পরিস্থিতি চলছে? দেখুন, আমি প্রথম মনে করেছি যে ডিপিতে ছিল সেটা নির্বাচনের সময়টাকে পরিবর্তন করতে হবে, আর দ্বিতীয় করলাম কেন আমি খেয়াল করিনি, আমি খেয়াল করলাম গতকালকে আমার ডিপির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি রয়েছে। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আমার রাজনৈতিক জীবন, আমার পারিবারিক জীবন শেষ করে দিয়েছে। সুতরাং সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কোনো রকম সংস্রব সম্পর্ক থাকবে না, এবং সেটা আমি নিশ্চিত করবো বলে আমি ইচ্ছাকৃতভাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা ওখান থেকে সরিয়ে আমি যেটা পছন্দ করেছি, কেন মানুষের সাথেই আমি থাকতে ভালোবাসি, আমি সেই ডিপিটা দিয়েছি। কারণ আপনি আজকে শুধু আমাকে কেন, আমি মনে করি যে আজকে তৃণমূল কংগ্রেসটার দায়িত্ব নিয়ে যদি কেউ তুলে দিয়ে থাকে, কেউ শেষ করে দিয়ে থাকে, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে সংগঠনটাকে শেষ মুহূর্ত সাজাচ্ছিল কয়েক বছর ধরে, এবং বিভিন্ন জেলায় জেলায় যেভাবে সে দায়িত্ব বন্টন করেছে, একজন নেতৃত্ব যে অবস্থা, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা জেলার নেতাদের চোখ দিয়ে দেখতো, আর সেই সমস্ত জেলার নেতাগুলো একদম বস্তা পচা নেতা, যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ রয়েছে, তোলাবাজি থেকে শুরু করে কেউ হার মারছিল কোনো কালে, কেউ কোনো কালে অসামাজিক কাজে লিপ্ত ছিল, সব তাদের চোখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখতো। আর তাদের চোখ দিয়ে দেখতে গিয়ে আজকে দলটার এই অবস্থা হয়েছে। শুধু তাই নয়, আজকে দলটা শেষ করলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোলবার জন্য। আজকে শুভেন্দু অধিকারী চলে গেল, শুভেন্দু অধিকারী চলে গেল শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে মান্যতা দেওয়ার জন্য, শুধু শুভেন্দু অধিকারীকে আগামী দিনে যুব সভাপতি করার জন্য একটা প্ল্যান করে আগে অন্য কাউকে সভাপতি করা হলো, তারপরে সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শুভেন্দুকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসা হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর মতো একজন বলিষ্ঠ নেতৃত্বকে আমরা হারিয়েছি, আজকে দলটাকে শেষ করে দিয়েছি। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘরে বসে কথা বলছি, একটু দেখাতে বলবো। রাজীব বন্দ্যোপাধ্যায় যেখানে বসে আছেন তার মাথার উপর এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। আপনি কি এখনো নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছি, কিন্তু আমি জানি না আজকে আমার এইসব বলার পরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দলের দায়িত্ব দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমি নেই। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়েই, এবং আমাকে প্রত্যেকটা পদে পদে আজকে বিগত 5 বছর ধরে আমার সাথে কি করেনি বলুন তো। বিগত 5 বছর আমাকে আমার প্রাণ সংশয় নিয়ে, আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে আমি ত্রিপুরায় পড়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন সেই অবস্থায় যে তুই ত্রিপুরা থেকে কি করবি। একটা সময় ত্রিপুরায় আমরা যথেষ্ট ভালো সংগঠন করেছিলাম, শুধু নিজেদের দোষে ত্রিপুরার সংগঠন নষ্ট হয়েছে। নিজেদের দোষ বলতে কারা, যারা ওখানে ছিল তারা, নাকি এখান থেকে? আমি আজকে সেগুলো নিয়ে এত ডিটেলে বলতে চাই না। আজকে আমি যে প্রসঙ্গ বলছি, যদি সেরকম সময় সুযোগ হয় নিশ্চিতভাবে সেগুলো ডিটেলে বলবো। এবং আপনি তো মানে আমি বলছি সেই সময় মমতাজি আমাকে চেয়েছিল যে ত্রিপুরা থেকে যখন দেখলো সংগঠনের দাঁড়াবার জায়গা, যে আমাকে নিজে ফোন করে বলেছে, সেদিন তিনি নদিয়ায় ছিলেন, যে তোর মতো একটা অ্যাক্টিভ ছেলেকে আমি ওখানে রেখে কি কাজ হবে, বরঞ্চ তোকে এখানে ইউজ করলে আমি অনেক বেশি আমার সংগঠন সমৃদ্ধ হবে। আমি সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় মান্যতা দেয়নি, আমাকে বলেছিল না ওখানেই থাকতে হবে। আজকে ত্রিপুরায় থেকে ওই অবস্থায় আমি আমার জীবন্ত অবস্থায় মাকে দেখতে পারিনি, মাকে হারিয়েছি। আর ঘোষণা হয়েছে বিধানসভায়, যেখানে আমার কর্মজীবন, জন্ম, কর্ম, মানুষের সাথে থাকা, আমার পরিবার, সমস্ত কিছু যেই রাজনীতির সঙ্গে যুক্ত, আমি হাওড়ায় এই শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য, এই পচা নেতাদের জন্য আজকে হাওড়া থেকে আমাকে সরিয়ে ডেবরায়। আমি ঘোষণা শুনছি, আমাকে আগে কেউ জানানোর প্রয়োজনও মনে করেনি, আগে কোথাও আমাকে বলারও প্রয়োজন মনে করিনি, আলোচনারও প্রয়োজন মনে করিনি যে এখানে দেবো, তোমার কিরম হতে পারে বলবো। তার আগে 1 বছর আগে আমাকে বলেছিল নন্দীগ্রামে গিয়ে লড়ো, আমি বলেছিলাম আমি নন্দীগ্রামে লড়বো না। কারণ শুভেন্দু অধিকারীদের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের, আমার বাবা যেটার সাথে একটা অন্য সম্পর্ক ছিল। হতে পারে একটা সময় আমরা একসাথে দল করেছি বন্ধুর মতো, পরে দল পরিবর্তন করেছি, হয়তো নীতিগতভাবে আমাদের ডিফারেন্স হয়েছে, কিন্তু
নন্দীগ্রামে লড়তে যাওয়া মানে তার সাথে চিরকালীন সম্পর্ক নষ্ট করা। আমি স্ট্রেট বলে দিয়েছিলাম আমি নন্দীগ্রামে আমি লড়বো না, দরকার আমি রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু আমি নন্দীগ্রামে লড়বো না। এই যে পরিস্থিতিটা চলছে সেটা চৌঠা মেয়ের আগে কখনো বলার চেষ্টা করেছেন? আমি তো তখনও ভেবেছিলাম বোধহয় আমাকে শেষ অন্তত কিছুই পাইনি, 5টা বছর সার্ভিস দিয়েছি, অন্তত হাওড়ায় আমাকে, আপনি ভাবুন ডোমজুড়ে বিধায়ক পরিবর্তন হয়, এই ডোমজুড়ে আমার সিট ছিল, দুবার আমি ওখান থেকে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছি, 3বার দাঁড়িয়েছি, 2বার নির্বাচিত হয়েছি, একবার হায়েস্ট ভোটে জিতেছি সারা বাংলার বুকে, সেখানে রাজীব ব্যানার্জি স্থান পেল না। হাওড়ার একটা কোনো সিটে রাজীব ব্যানার্জি স্থান পেল না, যেখানে হাওড়ার মানুষের সঙ্গে সব থেকে বেশি আমার যোগসূত্র, সেইখানে আমাকে ঘোষণা শুনতে হচ্ছে ডেবরায়। আমি তো আবার বলবো, আজকে ডেবরায় গেলাম, আমাকে পাঠানো হলো বলে আজকে আমার স্ত্রী মারা গেল, আমি সেই স্ত্রীকে পর্যন্ত আমি ঠিক মতো পরিচর্যা করতে পারলাম না, সে হার্ট অ্যাটাক হয়ে চলে গিয়ে মাল্টি অর্গান ফেলিওর, আমি কথাও বলতে পারলাম না তার সাথে। একটা কাটসি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, দিদির ছিল, সৌজন্য দেখিয়েছেন, দিদি ফোন করেছেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে একটা ফোন করেনি, পরে দেখলাম ফেসবুকে পোস্ট করেছে। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি বাঘের বাচ্চা বলে, বাঘ বলে, আর আমি যদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে, যার জন্য আমার রাজনৈতিক জীবন 5 বছরে শেষ হলো, আমার পরিবার শেষ হয়ে গেল, আজকে আমি একা হয়ে গেলাম, আমি তাকে মান্যতা দিতে হবে আমাকে। তো আপনাদেরকে দেখানো হতো মঞ্চে, বলা হতো প্রায়শ্চিত্ত, এবং আপনাকে যখন ত্রিপুরাতে যেদিনকে যোগদান করানো হয় সেদিনকেও মঞ্চ থেকে এই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যারা 2021-এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছিল তাদেরকে যখন ঘরে ফেরানো হচ্ছে প্রায়শ্চিত্ত করানো হচ্ছে। আপনার কি মনে হয় প্রায়শ্চিত্ত শব্দটা এটা আসলে আপনার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া? একদম, আমাকে ডেবরায় নিয়ে যাওয়ার পর আমি শেষ আশা ছিল আমার, আমাকে অনেক বলা হয়েছিল, আমি এগুলো আগামী দিনে বলবো কি পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছিল, কি বলা হয়েছিল আর কি করা হয়েছিল। এবং ত্রিপুরায় করলাম, আমার ধারণা ছিল ত্রিপুরা হয়ে যাওয়ার পর নিশ্চিতভাবে এতগুলো বাই ইলেকশন আছে, রাজ্যসভা আছে, ইত্যাদি আছে, কোথাও না কোথাও হয়তো আমাকে একটা জায়গা করে দেবে দল, কোথাও কোনো জায়গা করে দেয়নি। শেষ আমার আশা ছিল যে অন্তত যাই হোক হয়তো বিধানসভায় আমাকে অন্তত আমার পুরনো জায়গা ফেরত দেবে, বা অন্তত আমার জেলায় একটা সম্মানজনক জায়গায় আমাকে পুনর্বাসন দেবে। যখন আমি ঘোষণা শুনছি যে আমাকে ডেবরার মতো সিট, যেখানে গোষ্ঠীদ্বন্দ্বে জীর্ণ, যেখানে একদম সাংঘাতিক অবস্থা, প্রত্যেক 5 বছর অন্তর বিধায়ক পরিবর্তন হয়েছে, সেই রকম জায়গায় দেওয়া হলো, অর্থাৎ আমাকে একদম পুরোপুরি বলতে পারেন যে গিয়ে একদম জঙ্গলে ফেলে দেওয়া হলো। তখন আমি উপলব্ধি করলাম যে আমাকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য এটা হয়তো পরিকল্পনা। তখন আমার আর ফেরার কোনো জায়গা ছিল না। হয়তো আমি একসময় ভেবেছিলাম, কিন্তু আমার সেই সময় স্ত্রীর ওই প্যানিক অ্যাটাক, টেনশন থেকে আমি তখন মনে হয়েছে, একবার ভেবেছিলাম আমি আর দাঁড়াবোই না, আমি করবো না, কিন্তু আমি এই অবস্থা থেকে আমি তখন নিজের সিদ্ধান্ত নিতে পারছিলাম না আমি কি করবো। আজকে আমার সব শেষ হয়ে গেল। এখন কি করবেন রাজনীতির ক্যারিয়ারে? দেখুন, আমি মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকবো, এবং যদি রাজনীতি, আমি তো এখনো বলছি যে আমি এখনো দিদি কালীঘাট তৃণমূল করবেন কিনা জানি না, দিদির সাথে রয়েছে, অভিষেকের সাথে। আর যদি এখনো দিদি মনে করেন যে অভিষেককে বর্জন করতে পারেন না, তাহলে আমাকে ভাবো। এখন তো তৃণমূল দুটো, একটা কালীঘাট তৃণমূল, একটা নব্য তৃণমূল। নব্য তৃণমূলে যারা রয়েছেন তারাও একই কথা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হলে থাকছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় হলে থাকছে না। আপনি কি নব্য তৃণমূলের সাথে? না, আমি কোনো নব্য তৃণমূলের সাথে যোগাযোগ করিনি, হয়তো আগামী দিনেও করবো কিনা জানি না, তবে এইটুকু আমি বলতে পারি যে আমাকে যদি রাজনীতি করবো কিনা আমি ভাববো, আর যদি রাজনীতি করতে হয় তাহলে তখন চিন্তা ভাবনা করবো। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তো আপনাদের অ্যাক্সেস ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি কার্যত গামধারী হয়ে বসেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো জিনিসই তিনি মানে খারাপ দেখতে পেতেন না, বা লোক? একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু শুনতেন, শেষ দিকে আমার মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখ দিয়ে তৃণমূল কংগ্রেসটা দেখতে চেয়েছেন, আর অন্য কিছু শুনতে চান। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নেতৃত্ব যদি প্রয়োগ করতে পারতেন, তাহলে আমার দৃঢ় ধারণা 2026-এ তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতো না। আমি তো এখনো মনে করি যে 80টা 100টা সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় প্রার্থী দিয়েছে, সেগুলোর অবস্থা ধীরে উল্টিয়ে গেছে। এর আগেও বেশ কয়েকজন যারা নব্য তৃণমূলে গিয়েছেন বা তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই তে গিয়েছেন, তারাও রাজীব বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একই সুরে কথা বলেছেন। তবে এই কারণে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্যের আলাদা, তার কারণ তিনি বলছেন যে তার পরিবার, তার রাজনৈতিক কেরিয়ার শেষ করে দেওয়া দুটোই একসাথে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে কারণে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করবেন না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আদৌ তিনি থাকবেন কিনা সেটা সময়ই বলবে।
তবে আজকে তিনি যেভাবে মুখ খুলতে শুরু করেছেন, তারপর এখন দেখার যে কালীঘাট মন্ত্রী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে হাওড়া জেলা সভাপতি সাংগঠনিক দায়িত্ব রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেন কিনা। আর অন্যান্য আপডেট নজর রাখুন।